সংবিধান সংশোধনে গণভোট, ৭২-এর ৪ মূলনীতি বাতিল চায় এনসিপি, আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা, কথা কাটাকাটির জের। আজ সারা দেশে মহাসমাবেশের ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের, ৬ দফা দাবিতে আন্দোলন। চট্টগ্রামে নালায় ডুবে ৪ বছরে প্রাণ হারিয়েছেন ১০ জন, অরক্ষিত খাল নালার বিষয়ে সেবা সংস্থার উদাসীনতার অভিযোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। সংবিধান সংশোধনে গণভোট ও ৭২-এর ৪ মূলনীতি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে এই দাবি জানায় তারা। এছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব দেয় এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোনো দলের স্বার্থে সংস্কার আটকে গেলে জনগণ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের উপর মতামত জানাতে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত বৈঠকে ১২৯ প্রস্তাবে একমত হয় দলটি। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থ বিল এবং সরকারের প্রতি অনাস্থা সহ ৭০ অনুচ্ছেদ সংস্কারে জোর দেয় দলটি। জ্যেষ্ঠতার ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রধান বিচারপতি নিয়োগ করা এবং সেক্ষেত্রে উচ্চকক্ষের মতামত নেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করেছি। সংবিধানের মূলনীতি বাতিল চায় এনসিপি। কোনো দল ও গোষ্ঠীর স্বার্থে যদি সংস্কার আটকে যায় তাহলে জনগণ আবারও রাস্তায় নামবে বলে মনে করেন এনসিপি নেতা। ২/৩ মাধ্যমে হওয়ার পরেও আমরা গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সে প্রশ্ন রেখেছি। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রস্তাবও দিয়েছে এনসিপি। তবে দলটির সদস্য সচিব জানান, নির্বাচন পেছানোর পক্ষে নয় তারা। যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে সেটা যেন শুধুমাত্র নির্বাচনের দায়িত্বটাই পালন করে, সেই হিসাবটাকে মাথায় রেখে সেই সরকারকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সেটাকে নামকরণ করতে হবে। এ সময় অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল পদ্ধতি, ইন্টারনেটকে মৌলিক অধিকার করা, সকল জাতিসত্তাকে সাংবিধানিক স্বীকৃতির প্রস্তাবও দেয় এনসিপি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার তিনি বলেন, জন আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশাবাদী বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেলে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান নজরুল ইসলাম খান। বৈঠকে নির্বাচনের রোডম্যাপ, প্রশাসনে থাকা ফ্যাসিস্টদের অপসারণ ও জুলাই আগস্টে গণহত্যার বিচারের দাবি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে ১২ দলীয় জোটের নেতাদের জানান বিএনপি নেতারা। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি আশা করছে ডিসেম্বরের মধ্যে জনগণের প্রত্যাশা পূরণের নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। কাজে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি আর কি যে সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে, আর সেই রকম যাতে কাজ করে সেই জন্য আমরা আমাদের মতামত ব্যক্ত করছি, তুলে ধরছি আপনাদের মাধ্যমে।
গণতন্ত্রের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না, চর্চা করতে হয় বলেও মনে করেন তিনি। বাইরে থেকে কেউ এসে এদেশ গড়ে দেবে না উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী কেউ ধাক্কা দিয়েও কিছু করতে পারবে না, দেশের মানুষকেই দেশ গড়তে হবে জানিয়ে শনিবার ফখরুল বলেন, সামনের দিনে ভালো কিছু হবে বলে আশাবাদী তিনি। এই আলোচনা বাংলাদেশের ক্ষমতায়নের পথ ধরে নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধি নিয়ে। এতে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা হতাশ তিনি তাদের সঙ্গে একমত নন। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়ছেন। বলছি যে এত যে রক্তপাত হলো, এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। রাজনৈতিক তর্ক সেই ব্রিটিশ আমল থেকেই আছে বলে মনে করেন তিনি। তবে দেশের স্বার্থে নেতা ও জনতা সবসময় এক হয়েছে। অত্যন্ত বড় বড় নেতা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হয়েছেন, শহীদ সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান। আমাদের এক একজনের একটা চিন্তা ছিল। সেই চিন্তাগুলো ছিল যে কেউ আমরা সমাজতন্ত্র করব, কেউ সমাজকে পাল্টে দেব। তারপরে যুদ্ধ শুরু হয়েছে, তখন কি আমরা সবাই এক হয়েছি, এক হয়েছে লড়াইটা লড়ে। তিনি বলেন, সবসময় দেশ গড়েছে সাধারণ মানুষ। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। বিএনপি মহাসচিব বিশ্বাস করেন, অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূস সফল হবেন। তবে তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন, তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুনিদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এক জনসভায় তিনি কথা বলেন। কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান তিনি। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও চাঁদাবাজি, দখলবাজি চলছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ লালমনিরহাটের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের প্রতিশ্রুতি দেন তিনি। এসব বাস্তবায়নে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসা প্রয়োজন বলেও জানান। এ সময় ভারতের সাথে সম্প্রীতি, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী হিসেবে অবস্থানের আহ্বান জানান জামায়াতের আমির। এদিকে 18 বছর পর জেলায় জামায়াতের সমাবেশ ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আশপাশের বিভিন্ন জেলা থেকেও সমাবেশে যোগ দেন কর্মীরা। নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে। এই দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন, সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ যেন আর কোনো মিছিল না করতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের মিছিল দেখেও যেসব পুলিশ সদস্য নীরব থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে রাজধানীর 4টি থানা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। শনিবার বেলা 11টার দিকে প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে একে একে আরও 3টি থানা পরিদর্শন করেন তিনি। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে নানা বিষয়ে খোঁজ খবর নেন উপদেষ্টা। কথা বলেন অভিযোগ নিয়ে থানায় আসা ভুক্তভোগীদের সাথেও। পরে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের মিছিল বন্ধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরা পশ্চিম থানায় যান। এ সময় মিথ্যা মামলায় কাউকে যাতে হয়রানি না করা হয় সে বিষয়ে সতর্ক করেন তিনি। মিথ্যা মামলায় যেন হয়রানি না করা হয় এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি ওর থেকে তো উন্নতি হয়েছে না, আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে।
আপনাদের সময় দেন, এটা আরও উন্নতি হবে। পরে উত্তরা তুরাগ থানায় গিয়ে বিগত সরকারের প্রশাসনিক নানা কার্যক্রমের সমালোচনা করেন উপদেষ্টা। নির্বিঘ্নে পুলিশের দায়িত্ব পালনে সব ব্যবস্থার আশ্বাস দেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা চলছে বলে দাবি করেন উপদেষ্টা। তারা তাদের অর্থনৈতিক অবস্থাটা আরেকটু ভালো। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপদেষ্টাদের কথাও কাজে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তিনি এই মন্তব্য করেন। ফ্যাসিবাদের জায়গা হবে না উল্লেখ করে অলি আহমদ বলেন, ৮ মাসেও স্বৈরাচারের বিরুদ্ধে হওয়া মামলাগুলো চার্জশিট দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। এই সময় দেশের অর্থনৈতিক অগ্রগতি ও নতুন বিনিয়োগ হয়নি বলে মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তর্বর্তী সরকার। সব রাজনৈতিক দল ঐকমত্য না হলে সংস্কারের নাটক করে লাভও হবে না। অলি আহমদ আরও বলেন, যথাসময়ে নির্বাচনের দিন ঘোষণা করা না হলে আওয়ামী লীগের মতো পালাতে হবে এই সরকারকে। কাগজে কলমেও খাতায় অর্থনীতি খুবই ভালো, কিন্তু বাস্তবে ফাঁকা। কোনো ধরনের অগ্রগতি হয় নাই। যদি হয়ে থাকে তাদেরকে অনুরোধ করব জনসমক্ষে হিসাব করে দেখান। একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন 600 করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এছাড়া নারীর অধিকার রক্ষায় একটি স্বাধীন ও স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠার সুপারিশও করা হয়েছে। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তারা জানায়, প্রতিবেদনে 433টি সুপারিশ ও 15টি সংস্কার প্রস্তাব করেছে তারা। যৌন হয়রানি প্রতিরোধ আইন শক্তিশালী করতেও আহ্বান জানিয়েছে কমিশন। গুরুত্ব দেওয়া হয়েছে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণে। সরকারি বেসরকারি সব খাতে 6 মাস বা 24 সপ্তাহ পূর্ণ বেতনে প্রসূতি, প্রসব ও দত্তকজনিত ছুটি নিশ্চিতের পাশাপাশি শ্রম আইনে গৃহকর্মী ও যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ারও সুপারিশ করা হয়। সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি চাই এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলোকে চিহ্নিত করা। এটাই আমাদের মোটামুটি প্রতিবেদনের মূল বিষয়বস্তু। এ মাসে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হবে, এই তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মন্তব্য করেন, দেশে ইন্টারনেট সেবার মান নিকৃষ্ট এবং দামও বেশি। এ সময় ইন্টারনেটের ব্যান্ডউইথ সর্বনিম্ন 10 MBPS করার ঘোষণা দেয় আইএসপি অ্যাসোসিয়েশন। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ইন্টারনেট সেবার সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক TRNB। বৈঠকে ইন্টারনেটের দাম ও সেবা সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন অংশীজনেরা। এ সময় ইন্টারনেট সেবার লাইসেন্স জটিলতা নিরসন, পরিচালনা ব্যয় কমানো, অ্যাক্টিভ শেয়ারিং ব্যবস্থা চালুর দাবি জানান তারা। বৈঠকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের ব্যান্ডউইথ বাড়ানোর ঘোষণা দেন। সরকারের যে উদ্দেশ্য, বিশেষ করে 20 MBPS, আসলে 20 MBPS অদূর ভবিষ্যতে 20 MBPSও সম্ভব হবে না। প্রপার সেবাটাতে আরও বেশি সেবা আমরা দিতে চাই। আর অনতিবিলম্বে আজ থেকে আমরা 5 MBPS এর যে এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 MBPS। ইন্টারনেট সেবার মান বাড়াতে সংস্কারের কথা জানান বিটিআরসির চেয়ারম্যান। বলেন, এতদিন ইন্টারনেট ব্যবসার জন্য রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের লাইসেন্সের বদলে রেজিস্ট্রেশন নিয়ে ব্যবসার সুযোগ দেওয়া হবে। ফিক্সড টেলিকমিউনিকেশনের একটা সার্ভিস হবে, একটা লাইসেন্স হবে। সেই লাইসেন্সে আপনি কোথায় ইন্টারনেট দিবেন, থানায় দিবেন না, ডিভিশনে দিবেন না, ডিস্ট্রিক্টে দিবেন না, ন্যাশনাল দিবে, ইট ইজ আপ টু ইউ। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা চাচ্ছেন অত বড় ক্যাপিটাল নাই, তাদের জন্য ইভেন আমরা লাইসেন্সিংও বাতিল করে দিতে চাই। আমরা চাই সিম্পলি রেজিস্ট্রেশন করে, কল সেন্টার যেরকম হয়, একটা রেজিস্ট্রেশন, ছোট্ট একটা লামসাম ফি, সো দ্যাট যে কেউ এই ব্যবসায় চলে আসতে পারে। বাংলাদেশে ইন্টারনেট সেবা নিকৃষ্ট উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ইন্টারনেট যেন আর কোনো সরকার চাইলেই বন্ধ করতে না পারে, সেজন্য এটিকে স্বীকৃতি দিতে যাচ্ছে নাগরিক অধিকার হিসেবে। বাংলাদেশের যে ইন্টারনেট কোয়ালিটি, এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন। আপনি যদি এখানে কোয়ালিটির দাম, কোয়ালিটি বাড়ান,
তাহলে বর্তমান বেঞ্চমার্কে এটার দাম আসলে অনেক বেশি পড়ে। পৃথিবীর বহু দেশ এটাকে বেসিক হিউম্যান রাইটস হিসেবে ডিক্লেয়ার করেছে এবং আমরাও আমাদের সাইবার সেফটি অর্ডিন্যান্সে, যেটা এই মাসের মধ্যেই পাস হতে যাবে, সেখানে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে। বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, আগামী ৫-১০ বছর পর সরকার ইন্টারনেট সেবার মান কোথায় নিতে চায় তার পরিকল্পনা এখনই করতে হবে। কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্রুভ করতে হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৬ দাবি আদায়ে আজ সারা দেশে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। তাদের বিরুদ্ধে উল্টো আন্দোলনে নেমেছে বুয়েটের শিক্ষার্থীরা। পলিটেকনিকের দাবিকে অযৌক্তিক মন্তব্য করেছেন তারা। শনিবার দুপুরে রাজধানী তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ও বুয়েটে আলাদা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে রাজপথে আন্দোলন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% পদোন্নতি কোটা বাতিল সহ ৬ দাবি তাদের। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পরও সমস্যার সুরাহা হয়নি। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিকের সামনে রাইজ ইন রেড নামে কর্মসূচিতে অংশ নেয় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদও জানায় তারা। রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দেয় পলিটেকনিকের শিক্ষার্থীরা। আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে কাপ ইন্সট্রাক্টরদের পদোন্নতির যে অবৈধ রিট আছে সেটা অনতিবিলম্বে বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে যুক্ত তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। ২১ সালে রাতের আদালতে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর কাপ ইন্সট্রাক্টরদের নাম যেটা আছে সেটা পরিবর্তন করতে হবে এবং আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে। নিয়োগ বিধি সংশোধন করে কাপ ইন্সট্রাক্টরদেরকে তাদের পদমর্যাদা অনুযায়ী বা তাদের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। এদিকে পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে সোচ্চার বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবি, সহকারী প্রকৌশলী পদে পরীক্ষা দিয়েই আসতে হবে এবং স্নাতক পাস হতে হবে। টেকনিক্যাল ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সকলের জন্য উন্মুক্ত করতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকেই পরীক্ষার সুযোগ দিতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না, এমনকি এই মর্মে আইন পাশ করে বাস্তবায়ন করতে হবে। এ কর্মসূচি থেকে ৩ দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে তার প্রতীকী গদিতে আগুন জ্বালিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। শনিবার বিকেলে কুয়েট দুর্বার বাংলার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবন ঘুরে আবারও দুর্বার বাংলার সামনে গিয়ে শেষ হয়। পরে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে প্রতীকী গদিতে আগুন জ্বালান তারা। ১৩ এপ্রিল জোর করে ক্যাম্পাসে ঢুকে হল খোলার দাবিতে আন্দোলন করেন তারা। পরে ১৫ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এছাড়া ৪ঠা মে শিক্ষা কার্যক্রম শুরু এবং ২রা মে হল খোলার সিদ্ধান্ত হয়। সেসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জে সরকারি জমি দখলকে কেন্দ্র করে নিট কনসার্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে কারখানাটির সামনে মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মানববন্ধন শেষে নিট কনসার্ন গ্রুপের সামনে জমি দখলের অভিযোগ তুলে সীমানা প্রাচীর খুলে ফেলে তারা। এতে ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে ধাওয়া দেয় কারখানা কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে বাকবিতণ্ডার পর এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসের সামনে এই ঘটনা ঘটে। এদিকে নিহত জাহিদুল ইসলাম পারভেজকে নিজ দলের কর্মী দাবি করেছে ছাত্রদল। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শনিবার বিকেল 4:30টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর। যখন ভাই বাসার উদ্দেশ্যে রওনা হয় তখনই রাস্তার ভিতর ভার্সিটির পাশেই টেস্ট রিডের সামনে তখন তার উপর অতর্কিত হামলা চালায়। ভিতর থেকে আর বেরোতে পারি না, গেট লক করা, তখন বাইরে এলোপাথায় অনেক মানুষ 40-50 জন মিলে আঘাত করছে। এক পর্যায়ে 2 পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হবার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 2023 ব্যাচের শিক্ষার্থী পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে। স্বজনরা জানান, গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা ঘটাইছে, যদি ছেড়ে দেন তাহলে হয়তো আপনাদেরও একদিন আপনাদের বাইক নেওয়া হয়তো বা আপনাদের ভাই ছোট ভাই তাদেরও কিন্তু কিভাবে প্রাণ হারাইতে হবে। শিক্ষকদের সহায়তায় আমরা 2টা গ্রুপকে অলরেডি প্রক্টর অফিসে ডেকে তাদেরকে মীমাংসা করে দেওয়া হয়েছিল। বাট পরবর্তীতে যে ইনসিডেন্টটা হঠাৎ করে হয়ে গেছে 4-5 মিনিট পরে, তাই এটার জন্য বিশ্ববিদ্যালয় আসলে কোনোভাবেই প্রস্তুত ছিল না। পুলিশ বলছে এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। ভিডিও ফুটেজ সবকিছু বিবেচনা করে আমরা একটা হত্যা মামলা যেন আমরা সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু জায়গায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এদিকে পারভেজকে নিজেদের কর্মী দাবি করে রাতে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন সংগঠনটির সাধারণ সম্পাদক। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী শাখার কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী সে হত্যাকাণ্ডে জড়িত ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাচ্ছি। নিহত পারভেজের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সালিশে না যাওয়ায় বাবা ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি। গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া কয়েকশো মানুষ। ওই এলাকায় বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। চুরিসহ নানা অভিযোগে গত 13 এপ্রিল ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের পশ্চিম পাড়ার আব্দুল গফুর ও তার ছেলে মেহেদি হাসানকে ডাকা হয় সালিশ বৈঠকে। তাদের বিরুদ্ধে মারামারি ও মাদকের 4টি মামলা রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের পরও তারা হাজির না হয় ঝগড়া শুরু হয় দুপক্ষের। পরে গফুর ও মেহেদি ঘর থেকে বের হলে তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান তারা। এক পর্যায়ে কয়েকটি বাড়ি ও একটি মাজারে ভাঙচুর চালায় এবং আগুন দেয় উত্তেজিত জনতা। আর যেভাবে মারলো আমি কি এখন ফাঁসি যাইতাম না, আর আমার 3টা মেয়ে আছে, এখন ভবিষ্যৎ কি হবে। হত্যার ঘটনায় 82 জনের বিরুদ্ধে মামলা করেছেন গফুরের স্ত্রী। এদিকে অনেকে ঘটনাস্থলেও না থাকলে তাদের আসামি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। যে হুদাই যে এই যে আমার ঠ্যাং ভাঙা ভোলা ডারে যে আদান করে কেসে ভালাই দিতেছে, কোন তনে কোন রয়েছে জানি না কেউ। হেরা আসামি যে স্যার হুদাই আমার সিলিন্ডার পরে ভর্তি পরীক্ষা দিব দিবার হইতে স্যার হেরা দিচ্ছে। এলাকায় মার্ডার হয়েছে, এখন পুলিশ মানুষ নাই, সব পলাতক আছে। তবে পুলিশ বলছে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। কেউ শুধু শুধু হয়রানির শিকার হবে না, এটা আমরা এলাকাবাসীকেও বলছি যে আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা যারা নিরপরাধ তারা তাদের কাজে ফিরে আসেন। হত্যার ঘটনায় গ্রেপ্তার নাওগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং এক ইউপি সদস্য সহ 3 জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরের বড়াই গ্রামের শিশু জুঁই হত্যার ঘটনায় 5 শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বয়স 12 বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। শনিবার জেলার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানিয়েছেন, গেল 14 এপ্রিল আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় নিখোঁজ হয় জুঁই। পরে মঙ্গলবার সকালে পাবনার চাটমোহর থানার হরিপুরের ভুট্টা ক্ষেত থেকে অ্যাসিডে মুখ ঝলসানো জুঁইয়ের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুটির মা চাটমোহর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে 5 শিশুকে গ্রেপ্তার করে। চট্টগ্রামে নালায় ডুবে 4 বছরে প্রাণ হারিয়েছেন 10 জন, এর মধ্যে 5 জনই শিশু। অরক্ষিত খাল নালায় পড়ে মৃত্যুর ঘটনা বাড়লেও সেবা সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর। তারা বলছেন, সমন্বয় ছাড়াই রাস্তা ও ড্রেন খোঁড়াখুঁড়ি এবং সিটি কর্পোরেশনের তদারকির অভাবে ঘটছে প্রাণহানি। শুক্রবার চট্টগ্রামের চকবাজারে নালায় রিকশা উল্টে মায়ের কোল থেকে ছিটকে খালে পড়ে যায় 6 মাস বয়সী শিশু সেহেরিস।
14 ঘন্টা পর পাওয়া যায় তার মরদেহ। সেহেরিশি প্রথম নয়, বন্দরনগরীর উন্মুক্ত খাল ও নালায় পড়ে 2021 সাল থেকে এ পর্যন্ত প্রাণ গেছে 9 জনের। আর এখনও সন্ধান মেলেনি 4 বছর আগে নিখোঁজ হওয়া 50 ঊর্ধ্ব সালেহ আহমদের। গত 1 দশক ধরে নগরীতে জলাবদ্ধতা কমাতে সিডিআর প্রকল্প চলছে। নানা প্রকল্পের কাটাকাটি আর সিটি কর্পোরেশনের যথাযথ তদারকি না থাকায় কমছে না এমন দুর্ঘটনা। আর্মিরা যেভাবে দেওয়াল দিচ্ছে নালার পাশে, এরকম যদি চতুর্থ দিকে দিয়ে দেয় তাহলে দুর্ঘটনা আর ঘটবে না। ময়লা হয়ে যায়, এগুলো ময়লা পরিষ্কার করতে পারে না ঠিক মতন, গাড়ি ঢুকতে পারে না, ঢোকার জায়গা নাই, এর জন্য এই দুর্ঘটনাগুলো ঘটে। সমন্বয়হীনতার কথা স্বীকার করেন সিটি মেয়রও। বলেন, দুর্ঘটনার পর কিছুদিন নিরাপত্তা বেষ্টনী দেওয়া হলেও পরে তদারকি করে না কোনো সংস্থাই। আজকে যদি সিটি গভর্নমেন্ট থাকতো, আমি যদি প্রধান থাকতাম, সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আমি যেটা বলতাম সেটা শুনতো। যেটা আমি এখনো কিছুটা সমস্যার মধ্যে, সেটা কোঅর্ডিনেশনের কিছু অভাব আছে বলে আমি মনে করি। এটার জন্য কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার জন্য রাষ্ট্রীয় সিটি গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাগরিক সমাজের অভিযোগ, সেবা সংস্থাগুলোর কোনো দায়বদ্ধতা না থাকায় কাটছে না দুর্ভোগ। মেগা প্রকল্পের কাজ বছরের পর বছর ঝুলে থাকায় বাড়ছে ভোগান্তি। চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে যে মেগা প্রজেক্টগুলো, সেইগুলো ঠিক সময়ে বাস্তবায়িত না হওয়ার কারণে এটাতে খরচ বেড়েছে, সময় বেড়েছে, মানুষের ভোগান্তি বেড়েছে এবং অবকাঠামোগত ব্যয়ও বেড়েছে। মেগা প্রজেক্টে বা প্রকল্পগুলোতে যারা দায়িত্বে আছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন। চট্টগ্রাম নগরীতে খাল ও নালা রয়েছে 1137 কিলোমিটার। এর মধ্যে প্রায় 19 কিলোমিটারে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী, আর উন্মুক্ত নালা রয়েছে 5527টি স্থানে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল সংবাদে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।